দর্শক আবারও হাজির হলাম বিশেষ একটি পর্ব নিয়ে আপনাদের সবার প্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য বিষয়ক লাইভ অনুষ্ঠান হেলথ ফর পিপল নিয়ে। দর্শক আমি আছি বরাবরের মতো ডাক্তার শাহেদ ইমরান। আপনারা সবাই জানেন অত্যন্ত তথ্যবহুল একটি বিষয় নিয়েই আমরা এই অনুষ্ঠানটি আপনাদের পরামর্শ এবং সচেতনতার জন্য আয়োজন করে থাকি। সবাই তো জানতে চান আজকে কোন বিষয়টি নিয়ে আলোচনা করব। আজকে খুব বিশেষ একটি বিষয় নিয়ে আলোচনা করব। তবে একটু বলে রাখি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই সমস্যাটি আসলে শিশুদের বা কম বয়সী মানুষের বেশি হয়ে থাকে। আমাদের সমাজে এই কম বয়সী মানুষের এই রোগ আক্রান্ত হবার পরে সারাটি জীবন তার কেমন যায়, এই কুসংস্কারে এবং নানাভাবে সামাজিকভাবে প্রতিবন্ধকতা নিয়ে তার জীবন কিভাবে কাটে সেই গল্পটি আজকে শুনতে চাইবো আজকে আমাদের এই বিষয়ে আলোচকের কাছ থেকে। বলে রাখি আজকে আমাদের আলোচনার প্রতিপাদ্য বিষয় ভিটিলিগো বা সেতি রোগ। আমরা সাদা রোগ বা সেতি রোগ বলি, অনেকেই আমরা কুষ্ঠরোগীর সাথে এটিকে মিলিয়ে ফেলি। আমাদের নানা ধরনের মিথ এবং সামাজিক কুসংস্কার এই রোগীদের উপরে মানসিক চাপ বৃদ্ধি করে এবং এতে করে আসলে আমাদের রোগের চাইতে মানসিক যন্ত্রণাই বেড়ে যায়। এই যাতনা কমানোর জন্যই আজকে দর্শক মণ্ডলী আমাদের বিশেষ পর্ব আয়োজন করেছি ভিটিলিগো বা সেতি রোগ। এই রোগের সাথে অন্য রোগের কোনো পার্থক্য রয়েছে কিনা, বিশেষ করে স্কিনের সেই বিষয়ে জানবার জন্যই দেশের স্বনামখ্যাত অত্যন্ত জনপ্রিয় দক্ষিণ এশিয়ার খুবই পপুলার একজন চিকিৎসক, আমাদের চিকিৎসা বিজ্ঞানী অধ্যাপক ডাক্তার মাহবুবুর রহমান শাহীন আজকে আমাদের স্টুডিওতে আছেন। আমরা তাকে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন, পরিচয় করিয়ে দিচ্ছি তাকে। আজকে অধ্যাপক ডাক্তার মাহবুবুর রহমান শাহীন আছেন আমাদের সাথে, সিটি মেডিকেল কলেজের ডার্মাটোলজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডাক্তার মাহবুবুর রহমান শাহীন। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। কেমন আছেন আপনি স্যার? আলহামদুলিল্লাহ ভালো। অনেক অনেক ধন্যবাদ ডক্টর শাহেদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, বিশেষ করে খুবই গুরুত্বপূর্ণ একটি ত্বকের সমস্যা নিয়ে আলোচনার জন্য। জি, ধন্যবাদ স্যার, আপনি সময় দিয়েছেন আমাদেরকে। এই সমস্যাটি আসলে আমাদের অনেকেই ভুগে থাকেন, বিশেষ করে আমরা বলছিলাম যে ছোটদের আমরা আলোচনা করছিলাম তাদের বেশি ভুগতে হয় এবং সেই ছোট বয়সে একটি রোগ যেটি সারা বছর সারা জীবন বহন করতে হয় যদি চিকিৎসা না হয়, এটির আসলে কোনো চিকিৎসা রয়েছে কিনা বা কী ধরনের চিকিৎসায় সেরে যায় সেই বিষয়গুলোই আজকে জানার জন্য চেষ্টা করব। দর্শক মণ্ডলী, আপনারা সবাই জানেন যে আমাদের অনুষ্ঠানে সরাসরি প্রশ্ন করা যায় স্ক্রলে দেখানো নম্বরে এবং আমরা সবাই চেষ্টা করব আপনাদের হয়ে, দর্শকের হয়ে প্রশ্নগুলো আমাদের বিশেষজ্ঞ অতিথির কাছ থেকে শুনবার জন্য। অধ্যাপক মাহবুবুর রহমান শাহীন স্যারের কাছ থেকে আমরা একটু শুরুতেই জানতে চাচ্ছি যে ভিটিলিগো বা সেতি রোগ, এই রোগটি নিয়ে আপনি দীর্ঘদিন গবেষণা করেছেন, এখন শুধুমাত্র এই রোগটিকেই বেশি প্রাধান্য দিয়েছেন। আমি একটু শুধু জানতে চাচ্ছি যে এই রোগটিকে আপনি তো অনেক রোগের চিকিৎসা করেন ডার্মাটোলজিস্ট হিসেবে, স্কিন স্পেশালিস্ট হিসেবে, কিন্তু এটিকে কেন বেশি গুরুত্ব দিয়ে আপনি আপনার ক্যারিয়ারের মধ্যে এটাকে ব্লেন্ডিং করলেন, আমি সেটি আগে জানতে চাই। অনেক অনেক ধন্যবাদ, খুবই চমৎকার একটি প্রশ্ন। ডক্টর শাহেদ, আপনি জানেন যে আসলে এই বিষয়টি নিয়ে আমি দীর্ঘদিন ধরে কাজ করছি, প্রায় 8 থেকে 10 বছর, এবং এই বিষয়টি নিয়ে আমি আরও বেশ কিছু প্রোগ্রামও করেছি। এই প্রোগ্রামগুলি করার উদ্দেশ্য হলো অ্যাওয়ারনেস ডেভেলপ করা। আপনি জানেন আমাদের স্কিনে প্রায় 3000-এরও বেশি রোগ কিন্তু রয়েছে। তার মধ্যে এই ভিটিলিগো বা শ্বেত রোগটি খুব কমন একটি রোগ, কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য যে আমার পার্সোনাল অভিজ্ঞতা প্রায় 25 বছরের এই ক্যারিয়ারে আমি যেটা দেখেছি, আমরা অন্যান্য রোগের প্রতি যতটা গুরুত্ব দেই, যেমন ডায়াবেটিস, প্রেশার, হার্টের প্রবলেম, কিডনির প্রবলেম, ঠিক ওইভাবে কিন্তু আমাদের স্কিনের রোগের প্রতি আমরা যত্ন বা গুরুত্ব কম দেই। তার মধ্যে এই স্কিনের অনেক রোগের মধ্যে অনেক বেশি নেগলেক্টেড একটি রোগ হলো এই শ্বেত রোগ। কারণ হলো আমরা যেটা দেখি যে এই শ্বেত রোগের যে আধুনিক উন্নত চিকিৎসা বেশ কিছুদিন আগ পর্যন্ত আমাদের দেশে আসলে ছিল না। যার কারণে আমরা যারা ডার্মাটোলজি প্র্যাকটিস করতাম, আমাদের যেটা বললাম যে 3000-এরও বেশি রোগ নিয়ে আসলে আমাদের কাজ করতে হয়, সেখানে একটি রোগ নিয়ে অনেক বেশি কনসেন্ট্রেট করা আমাদের ডাক্তারদের জন্য খুব কঠিন। তো যখন আমি দেখলাম যে আসলে এই রোগ নিয়ে তো আমাদের মধ্যে আসলে কারোর ওই ধরনের চর্চা নেই, সচেতনতা নেই, ডাক্তারের মধ্যেও নেই, রোগীর মধ্যে তো নেই, তখন আমার মনে হলো যে আমার আশেপাশে এত বেশি রোগ, এবং এই ভিটিলিগো অ্যাপ্রক্সিমেটলি আমাদের দেশে প্রায় 20 লাখেরও বেশি মানুষ কিন্তু এই রোগে আক্রান্ত, এবং দুর্ভাগ্যজনক হলেও সত্য তাদের অধিকাংশ কিন্তু অপচিকিৎসার, অর্থাৎ আনসাইন্টিফিক যে ট্রিটমেন্টগুলি আছে আপনি জানেন, সেই চিকিৎসার শিকার।
এবং তাদের যে সাফারিংস সেই সাফারিংস দেখে আমার কাছে মনে হলো যে না, এই ডিজিজটা নিয়ে আসলে বোধহয় আমাদের কাজ করার সময় এসেছে। এবং সেটার উপর বেস করি আজ থেকে প্রায় 10 বছর আগে কিন্তু আমি শুধুমাত্র এই রোগটা নিয়ে কাজ করা শুরু করেছি, এবং এর উপর জাতীয় এবং আন্তর্জাতিক অনেকগুলি সায়েন্টিফিক সেমিনারে আমি অংশগ্রহণ করেছি, এই রোগ সম্পর্কে জানার চেষ্টা করেছি। আমাদের দেশে আসলে এই রোগ নিয়ে আসলে রোগীদের যে অবস্থা, তাদের যে কষ্ট দুঃখ, তাদের যে উপসর্গ, এই সমগ্র বিষয়গুলি নিয়ে আমি কাজ করছি দীর্ঘদিন ধরে। এবং কাজ করার পরে আমার যেটা একটা অভিজ্ঞতা হলো, আমরা যদি এই জায়গাটায় এই রোগের আধুনিক এবং উন্নত চিকিৎসা আমাদের রোগীদেরকে দিতে পারি, প্রায় 70 থেকে 80% রোগীকে আমরা কিন্তু ভালো একটা আউটপুট, অর্থাৎ যেটাকে আমরা গুড প্রগনোসিস বলি, সেটা আমরা দিতে পারবো। কিভাবে? প্রথমে তাদেরকে সচেতন করে, সচেতনতাটা কি সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আর্লি স্টেজে চিকিৎসা করা। একদম শুরুতেই যদি এই রোগ নিয়ে যদি ডাক্তারের কাছে শরণাপন্ন হন বিশেষজ্ঞ চিকিৎসক, বিশেষ করে ডার্মাটোলজিস্ট যারা আছেন, যারা এই রোগটা নিয়ে কাজ করেন, প্রাথমিক পর্যায়ে রোগটা সঠিকভাবে নির্ণয় করে যদি চিকিৎসা করা যায়, তাহলে আমার অভিজ্ঞতা আমি দেখেছি যে এই রোগগুলি ক্লিনিক্যালি সম্পূর্ণ কিউর হয়। এবং পরবর্তীতে এই রোগীদেরকে ফলো আপে রাখতে হয়, এবং ফলো আপে রাখলে এই রোগীগুলিকে এবং এই রোগকে খুব চমৎকারভাবে আমরা নিয়ন্ত্রণ করতে পারি। সেই সব কিছু বিবেচনা করে আসলে আমি এইটা নিয়ে কাজ করছি, এবং যতই সময় যাচ্ছে আমি আসলে এই রোগটা নিয়ে কাজ করে কিন্তু অনেক বেশি আনন্দ পাচ্ছেন, এবং আমাদের রোগীরাও অনেক সেবা পাচ্ছে এই বিষয়টি নিয়ে। আমি এবারে একটু জানতে চাই যে এই সেতি রোগটি বা ভিটিলিগো রোগটি কি ধরনের রোগ? আমি শুরুতেই বলছিলাম যে কুষ্ঠরোগী রোগ বলেও মানুষ অনেক সময় এটিকে বিবেচনা করে থাকে। দুটি রোগের পার্থক্য একটু জানতে চাইবো। প্রথমে একটু ভিটিলিগো রোগটি সম্পর্কে জানতে চাই। ভিটিলিগো এটা বেসিক্যালি একটা অটোইমিউন ডিজিজ, জেনেটিক ডিজিজ। দেখা গিয়েছে যে ফ্যামিলিয়ালি বা জেনেটিক্যালি প্রায় 30 থেকে 40% এই ডিজিজটা জেনারেশন টু জেনারেশন ট্রান্সমিট হয়। এবং দেখা গেছে যে বাবা মায়ের একজনের যদি হয়, পরবর্তী জেনারেশনের প্রায় 7% এটা হওয়ার সম্ভাবনা। আর বাবা মা দুইজনের যদি শ্বেতরোগ থাকে, তার সন্তানদের প্রায় 30% পর্যন্ত এটা হওয়ার সম্ভাবনা থাকে। যেহেতু এটা একটা অটোইমিউন জেনেটিক ডিজিজ, এই ডিজিজটা আমরা দর্শকদের বোঝার জন্য যদি আমরা একটা এক্সাম্পল দেই, যেমন ডায়াবেটিস একটা রোগ, থাইরয়েড একটা ডিজিজ আমরা জানি। এই অটোইমিউন থাইরয়েড ডিজিজ, ডায়াবেটিস মেলাইটাস, এই রোগগুলি যেই ক্যাটাগরির, ভিটিলিগো কিন্তু সেম ক্যাটাগরির। এবং কখনো কখনো আমরা বলি এই তিনটা রোগকে তিন ভাইয়ের মতো। কারণ দেখা গেছে একটা পেশেন্টের যদি ভিটিলিগো হয়, ভবিষ্যতে তার ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা অন্যদের চেয়ে অনেক গুণ বেশি। থাইরয়েড রোগ হওয়ার সম্ভাবনা অনেক বেশি। এটি নতুন একটি মানে আমাদের জানা অজানা তথ্যের মধ্যে। এবং কিছু কিছু আমরা রোগী পাই যারা আমাদের কাছে তিনটা রোগ একসাথে নিয়ে প্রেজেন্ট করে। সুতরাং আমরা যদি সহজভাবে বলি, এটা একটা অটোইমিউন জেনেটিক ডিপিগমেন্টেড ডিজিজ অফ দ্য স্কিন, যেখানে কি হবে, আমাদের ত্বক আসলে সাদা হয়ে যায়। আপনি জানেন যে ত্বকের যে কালার, বিভিন্ন মানুষের বিভিন্ন কালার, এটার জন্য প্রধানত দায়ী হলো মেলানিন। এই মেলানিনটা কোত্থেকে আসে? আমাদের ত্বকে একটা সেল থাকে, সেটাকে আমরা বলি মেলানোসাইট। এই মেলানোসাইট মেলানিন তৈরি করে, এবং আমাদের কারোর স্কিন সাদা হয়, কারোর স্কিন একটু শ্যামবর্ণ হয়, কারোর স্কিন কালো হয়। সুতরাং এই মেলানোসাইট এই রোগের কারণে যখন ধ্বংস হয়ে যায়, তখন তো আর মেলানিন হইতে পারে না, তখন কি হয়, আমাদের স্কিনটা সাদা হয়ে যায়। বেসিক্যালি এটাই হলো ভিটিলিগোর মূল জিনিস। এখন আমরা যদি এই ভিটিলিগোর সাথে অন্যান্য রোগ, আরো অনেক রোগই কিন্তু আমাদের স্কিন সাদা হয়, যেমন পিটারেসিস অ্যালবা, এটা এক ধরনের বাচ্চাদের স্কিনের অ্যালার্জি, সেটার কারণে অনেক সময় সাদা হয়। তারপর পিটারেসিস ভার্সিকালার, এটা এক ধরনের স্কিনের ফাঙ্গাল ইনফেকশন, সেটার কারণে অনেক সময় ত্বক সাদা হয়ে যেতে পারে। আর আপনি যেটা বললেন যে লেপ্রোসি বা কুষ্ঠ, সেটারও একটা টাইপ আছে, যেই টাইপে কিন্তু এই ত্বক সাদা হয়ে যেতে পারে। তাহলে এখন কিভাবে আসলে আমরা বুঝবো যে এই সাদা হওয়া মানে কি আসলে শ্বেতরোগ, নাকি এটা কুষ্ঠ, নাকি এটা অ্যালার্জি, অথবা এটা ইনফেকশন কিনা, অন্য কোনো ইনফেকশন কিনা? এটা বোঝার সহজ উপায় হলো, যখনই আমি সন্দেহ করব, দেরি না করে নিকটস্থ একজন ডার্মাটোলজিস্ট অথবা ভিটিলিগো স্পেশালিস্টের শরণাপন্ন হওয়া। উনি কিছু হিস্ট্রি এবং কিছু পরীক্ষা করে খুব সহজেই বলে দিতে পারবেন আসলে এটা কি কুষ্ঠরোগ নাকি এটা শ্বেতরোগ। সাধারণত কুষ্ঠরোগ হলে কি হয়, আমাদের স্কিনের কালার চেঞ্জের সাথে সাথে ওই জায়গা কিন্তু সেন্সটাও চলে যায়, যেটাকে আমরা বলি অবশ হয়ে যাওয়া, যেটা কখনোই ভিটিলিগোর ক্ষেত্রে হবে না। জাস্ট আমি এই পয়েন্টটা বললাম, এটা দিয়ে হয়তো আমাদের রোগীরা হয়তো আমরা কিছুটা বুঝতে পারবেন। জি।
কিন্তু দিন শেষে আমরা কখনোই নিজেরা এই জিনিসটা সন্দেহ যখন হবে নিজেরা এটাকে ডায়াগনোসিস করে নিজেদের মতো করে চিকিৎসা করার চেষ্টা করব না। অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে যাব, সঠিক রোগ নির্ণয় করব, তারপর সঠিক চিকিৎসায় যাব। সঠিক রোগ নির্ণয় করা এবং সঠিক চিকিৎসা করা দুটোই খুবই গুরুত্বপূর্ণ। এবং স্যার খুব চমৎকার করে আসলে আমাদের এই পুরো বিষয়টি বুঝিয়ে দিলেন আমাদের সাধারণ দর্শকদের জন্য। এই যে ভিটিলিগো বা শ্বেত রোগটি আসলে উপসর্গ হিসেবে সাধারণত মানুষ কোন পর্যায়ে এসে চিকিৎসকদের কাছে শরণাপন্ন হন, অথবা এটি কি আসলে একটা খারাপ পর্যায়ে যাওয়ার পরে বা সাধারণত মানুষ অনেক বেশি বিড়ম্বনায় পড়ার পরে সাধারণত চিকিৎসকদের কাছে আসেন কিনা? ধন্যবাদ, খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। আমরা গত 10 বছর ধরে যেহেতু এই ডিজিজ নিয়ে কাজ করছি, আমরা যেটা দেখেছি আমাদের মানুষের মধ্যে অ্যাওয়ারনেসের যথেষ্ট ঘাটতি। আমাদের দেশের মানুষ আসলে খুব বেশি সচেতন না। আর্লি স্টেজে আসলে আমরা কোনো রোগের ক্ষেত্রে অনেক সময় আমরা ট্রিটমেন্টের জন্য যাই না। তো সেই ক্ষেত্রে আমার একটা মেসেজ থাকবে, সবসময় আমরা চেষ্টা করবো অন্তত ভিটিলিগোর ক্ষেত্রে প্রাথমিক পর্যায়ে যাতে আমরা রোগটাকে গুরুত্ব দেই, চিকিৎসকের কাছে যাই এবং সঠিক চিকিৎসাটা যাতে আমরা করতে পারি। এখন আসলে একটা মানুষ কিভাবে বুঝবে তার ভিটিলিগো বা শ্বেত রোগ হয়েছে কিনা? সাধারণত আমরা যে একটা স্টাডিতে দেখেছি যে আমাদের অল্প বয়সে কিন্তু এই রোগের আসলে প্রাদুর্ভাবটা বেশি। বলা হয় যে প্রথম 20 বছর, অর্থাৎ 20 বছর বয়সের মধ্যে প্রায় 50%-এরও বেশি ভিটিলিগোর পেশেন্ট আমরা দেখি। 30 বছরের মধ্যে প্রায় 80% পেশেন্ট আমরা দেখি এই 1 থেকে 30 বছর। এবং বাচ্চাদের এই 5 বছর, 7 বছর বা 10 বছরের বাচ্চাদের কিন্তু আমরা অনেক অনেক পেশেন্ট দেখি যারা এই বয়সে এই রোগটা নিয়ে আক্রান্ত হয় এবং আমাদের কাছে আসেন। আর সাধারণত ওনারা যখন আসেন তখন আমরা দেখি তারা হয়তো তার মুখের কোনো একটা অংশ সাদা হয়ে গিয়েছে, কখনো দেখা যায় হাতের কোনো একটা অংশ সাদা হয়ে গিয়েছে, অথবা শরীরের কোনো একটা অংশ সাদা হয়ে গিয়েছে। এরকম এই সাদা দাগ নিয়ে, অথবা কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখি বিশেষ করে যারা খুব সচেতন তারা সাদা হওয়ার আগেই একটু ছোপ ছোপ মনে হচ্ছে, সাথে সাথে কিন্তু তারা চলে আসে। অর্থাৎ আমরা যে লাস্ট 10 ইয়ার্স ধরে যে কাজ করছি, অ্যাওয়ারনেস ডেভেলপ করছি, সেটার ফল কিন্তু আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ মানুষ কিন্তু আস্তে আস্তে সচেতন হচ্ছে এবং আর্লি স্টেজে কিন্তু তারা আসলে আমাদের কাছে চলে আসছে চিকিৎসকদের কাছ থেকে। এটি একটি ভালো সংবাদ। স্যার, আমরা ভিটিলিগো নিয়ে আজকে পুরো পর্বটিই করব এবং আমরা অনেকগুলো তথ্য বিশেষ করে চিকিৎসা বিষয়গুলো নিয়ে আমরা জানতে চাইবো। আমরা ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে যাব। দর্শক, আমরা আজকে আপনারা জানেন যে ভিটিলিগো নিয়ে কথা বলছি। বিরতির পরে ফিরে এসে এই বিষয়ে নানা তথ্য আপনাদেরকে দেবার চেষ্টা করব, বিশেষ করে তো চিকিৎসা এবং কাদের কাছে গেলে এই চিকিৎসাটা পাওয়া যায়, কি ধরনের চিকিৎসা রয়েছে, এই রোগের জন্য কি দেশের বাইরে যাওয়ার প্রয়োজন আছে কিনা, এই সকল বিষয় নিয়ে আমরা আলোচনা করব। বিজ্ঞাপন বিরতিতে যাচ্ছি, বিরতির পরে ফিরে এসে এই বিষয়ে আলোচনা করব। দর্শক সঙ্গেই থাকবেন। দর্শক, বিজ্ঞাপন বিরতির পরে আবারও ফিরে এলাম হেলথ ফর পিপল অনুষ্ঠানে। আপনারা জানেন অনুষ্ঠানটি নিবেদন করছেন খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ এবং হাসপাতাল। আমরা আজকে আলোচনা করছি ভিটিলিগো বা শ্বেতি রোগ নিয়ে। নানা আলোচনা আমাদের এই রোগ নিয়ে আছে, কুসংস্কার রয়েছে, জটিলতা রয়েছে, মানসিক চাপ বা অশান্তি রয়েছে। এই সকল বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আমরা এটাকে অনেকেই সাধারণত আমাদের সমাজে এটিকে পাপের ফল হিসেবে অনেকেই বিবেচনা করে থাকেন। এই যে মিথ, এই যে কুসংস্কার, এই যে স্টিগমা, এগুলো থেকে আসলে বেরিয়ে আসা যায় কিনা, বা এই রোগগুলো কি আসলে তেমনই, বা এই রোগে বংশের কোনো সম্পৃক্ততা রয়েছে কিনা, এই বিষয়গুলো একটু জানতে চাইবো অধ্যাপক মাহবুবুর রহমান শাহীন আপনার কাছ থেকে। এই বিষয়টা আসলে পাপের ফল কিনা এটি একটু জানতে চাই। ধন্যবাদ। খুব চমৎকারভাবে ডক্টর শাহেদ আপনি তুলে ধরেছেন যে আমাদের যে আসলে মিসকনসেপশন, এটা আমাদের জন্য খুবই দুর্ভাগ্য যে আমরা এই ডিজিজ সম্পর্কে অনেকগুলি ভুল ধারণা নিয়ে আছি এবং এটা আমাদের কিন্তু অনেক ক্ষতি করে। প্রথমত হলো এটা ছোঁয়াচে কিনা, কারণ এই ইনফরমেশনটা জানা খুবই জরুরি। কারণ একটা ফ্যামিলিতে যদি একটা পেশেন্টের যদি এটা হয়, সেই ফ্যামিলির সাফারিংস এবং তার সারাউন্ডিং সাফারিংস, প্রথমত সে যদি বাচ্চা হয়, সে যখন স্কুলে যায় তার আশেপাশে বাচ্চারা কিন্তু তার পাশে বসতে চায় না, তার সাথে কথা বলতে চায় না। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমার যে মেসেজ থাকবে, প্রথম মেসেজ হলো কোনোভাবেই এটি ছোঁয়াচে নয়, কোনোভাবেই এটা পাপের কোনো ফল নয়। হ্যাঁ, এই ধরনের ভুল ধারণা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে এবং এই বেরিয়ে আসার জন্য আমরা আশেপাশে যেসব মানুষরা আছি, বিশেষ করে যারা সুস্থ মানুষ আছি, তাদেরকে কিন্তু এই রোগটা সম্পর্কে জানতে হবে এবং
যারা এই রোগে সাফার করছে তাদের প্রতি আমাদের কিন্তু অবশ্যই সহানুভূতিশীল হতে হবে। কোনোভাবেই আমরা ওই ধারণাগুলি নিব না যেটা ভুল, যে এটার কন্ট্যাক্টে একটা ভিটিলিগো পেশেন্টের সাথে যদি আমি সারাদিনও থাকি, যেমন আজকে গত 10 বছর ধরে আমি কিন্তু ভিটিলিগো পেশেন্ট ডিল করছি। একটা পেশেন্ট আসলে আমি তার গায়ে হাত দিচ্ছি, তাকে পরীক্ষা করছি, সুতরাং এটা ছোঁয়াচে হলে তো হয়ে যেত। সুতরাং কোনো সুযোগ নেই, এটা কোনোভাবেই এটা ছোঁয়াচে নয়। সেকেন্ড হলো পাপের ফল, সেটাও কোনোভাবে আমরা এটা বলতে পারি না, এবং এই ধরনের চিন্তা আমাদের মোটেও করা উচিত হবে না, বরংস উল্টা হওয়া উচিত যে আমরা তাদের প্রতি অনেক বেশি সিম্প্যাথেটাইজড হব। কিন্তু আপনি তো বলছিলেন যে এই রোগটি আসলে পুরোপুরি নিরাময়যোগ্য, অর্থাৎ এই রোগটি তো সেরেই যায়, সুতরাং এটা নিয়েও কিন্তু অনেক বিতর্ক আছে। আমরা ভিটিলিগোকে সাধারণত খুব গ্রসলি দুইটা ভাগে ভাগ করি, সেগমেন্টাল ভিটিলিগো, নন সেগমেন্টাল ভিটিলিগো। 10টা রোগীর মধ্যে আমরা প্রায় 9টা রোগী, 8 থেকে 9টা রোগী পাইলেও নন সেগমেন্টাল ভিটিলিগো, যেটা পুরোপুরি নিয়ন্ত্রণযোগ্য রোগ, পুরোপুরি নিয়ন্ত্রণযোগ্য। আর নন সেগমেন্টাল ভিটিলিগো যেটা, সেটার প্যাটার্নটা হলো এরকম, আমাদের শরীরের কোনো একটা অংশে সেটা দেখা দিবে, 1 থেকে 2 বছর এটা বৃদ্ধি পাবে, এরপরে এটা স্টপ হয়ে যাবে, এবং এই যে স্টপ হলো ইউজুয়ালি এটা আর কখনো বাড়ে না। এই ধরনের রোগীদের জন্য সবচেয়ে আধুনিক, উন্নত এবং স্থায়ী চিকিৎসা হলো সার্জারি। নন কালচার্ড মেলানোসাইট ট্রান্সফার বর্তমানে এই রোগের সবচেয়ে আধুনিক ট্রিটমেন্ট। সুতরাং এই চিকিৎসার মাধ্যমে কিন্তু আমরা এই সেগমেন্টাল ভিটিলিগোকে কিন্তু ভালো করতে পারি। আর ইনফ্যাক্ট ভালো করার পরেও এই রোগীগুলি দীর্ঘ সময় ধরে ফলো আপে থাকতে হয়, পরবর্তীতে তার কোনোভাবে কোনো উপসর্গ আসলো কিনা, ফিরে আসে কিনা সেটা দেখার জন্য, এবং যেসব রোগীরা আসলে আমাদের গাইডলাইন ফলো করে আমরা দেখি যে তাদের আউটকাম ইজ এক্সিলেন্ট। বংশগতির কি কোনো ভূমিকা রয়েছে এখানে? নিঃসন্দেহে, আমি শুরুতেই যেটা বলেছিলাম যে পারিবারিকভাবে বা জেনেটিক্যালি আসলে এই ডিজিজটা ট্রান্সমিট হয়, এবং স্টাডিগুলিতে দেখা গিয়েছে যে বাবা মার যদি একজনের হয়, পরবর্তী জেনারেশনে কিন্তু প্রায় 7% হওয়ার সম্ভাবনা আছে, আর বাবা মার যদি 2 জনের ভিটিলিগো থাকে, তার পরবর্তী জেনারেশন কিন্তু প্রায় 30% পর্যন্ত এটা হতে পারে। আচ্ছা, সেক্ষেত্রে আপনি যেমন বলছিলেন যে এই সঠিক রোগটি নির্ণয় করা দরকার, অনেকগুলো কমপ্লেক্স এর মধ্যে রয়েছে, জটিলতাও রয়েছে, রোগটি এত সহজেই যে সবসময় ধরার পরে বিষয়টা এরকমও না। সেক্ষেত্রে আসলে এই পরীক্ষার নির্ণয় করা বা নিরীক্ষার উপায়গুলো কি কি? খুবই চমৎকার প্রশ্ন। আসলে যে কোনো রোগের সফল চিকিৎসার অন্যতম প্রধান শর্ত হলো আসলে সঠিক রোগ নির্ণয়। এই যে আমি অনেকগুলি রোগের কথা বললাম যে রোগে আসলে স্কিন সাদা হয়ে যায়, যেমন আমরা বললাম পিটারিসিস অ্যালবা, এটা এক ধরনের অ্যালার্জি জনিত বাচ্চাদের রোগ। পিটারিসিস ভার্সিকালার, এটা এক ধরনের ফাঙ্গাল ইনফেকশন। তারপরে লেপ্রোসি বা কুষ্ঠ, এটা এক ধরনের জীবাণু দিয়ে, ব্যাকটেরিয়া দিয়ে হয়, আমরা জানি। তারপরে হলো ভিটিলিগো, এছাড়াও কিছু জন্মগত দাগ, হ্যাঁ, সেটাকে আমরা বলি নিভাস এনিমিকাস, নিভাস ডিপিগমেন্টোসাস, এগুলি কোনোটাই কিন্তু আসলে শ্বেত রোগ নয়। আচ্ছা, কিন্তু প্রত্যেকটাতে কিন্তু এরকম সাদা, এই ত্বকের মধ্যে সাদা দাগ নিয়ে রোগীদের আমাদের কাছে আসে। যখন আসে তখন রোগীদের প্রথম চিন্তায় থাকে, ভয় থাকে, বিশেষ করে বাচ্চারা যখন আসে, মেয়েরা যখন রোগী হিসাবে আসে, বাবা মা অসম্ভব রকমের আতঙ্কিত থাকে। আপনি জানেন যে মেয়ে যদি হয়, বাচ্চা মেয়ে যদি হয়, আনমেরিড মেয়ে যদি হয়, আমাদের সমাজে তাদের কতটা কষ্ট। বাবা মা সবসময় চিন্তা করে আমার মেয়েকে আমি কিভাবে বিয়ে দিব, ইটস এ বিগ প্রবলেম। তো সেই জন্য তারা আসলে আমাদের প্রথম চ্যালেঞ্জ হলো রোগটাকে সঠিকভাবে নির্ণয় করা। এটার জন্য আমরা চমৎকারভাবে তাদের ডিটেলস হিস্ট্রিটা নেই, তাদের কথা শুনি, এবং তাদের পরীক্ষা নিরীক্ষা আমরা করি। তার মধ্যে অন্যতম প্রধান একটা পরীক্ষা, সেটা হলো উডস লাইট টেস্ট। একটা অন্ধকার রুমে নিয়ে একটা লাইটের মাধ্যমে আমরা আসলে দেখি যে আসলে রোগটা শ্বেত কিনা। অধিকাংশ ক্ষেত্রে কিন্তু এই উডস লাইট করে কিন্তু আমরা নিশ্চিত হয়ে যাই যে আসলে এটা শ্বেতরোগ কিনা। কিছু কিছু ক্ষেত্রে এই উডস লাইটের পাশাপাশি আমরা ডার্মোস্কোপি করি, এটা একটা নতুন টেস্ট। এই ডার্মোস্কোপি করলেও আমরা অনেক ক্ষেত্রে আমরা কনফার্ম হই যে আসলে এটা ভিটিলিগো কিনা। যদি এই 2 টেস্টও আমরা যদি নিশ্চিত না হতে পারি, তখন আমরা স্কিনের একটা টেস্ট করি, যেটাকে স্কিন বায়োপসি বলি, এবং স্কিন বায়োপসি ফর হিস্টোপ্যাথোলজি করলে আমরা মোটামুটি নিশ্চিত হই হোয়েদার ইট ইজ ভিটিলিগো অর নট। কিছু কিছু ক্ষেত্রে আমরা অ্যালার্জি টেস্ট করি, কিছু কিছু ক্ষেত্রে আমরা থাইরয়েডের টেস্ট করি। এই রিপোর্টগুলি করি বেসিক্যালি অন্য আর কোনো সমস্যা আছে কিনা দেখার জন্য। মোটামুটি এই পরীক্ষাগুলি যদি আমরা সঠিকভাবে করতে পারি, আমরা নিশ্চিতভাবে ভিটিলিগো
আমরা ভিটিলিগো বা শ্বেতরোগ নির্ণয় করতে পারবো। অর্থাৎ কয়েকটা স্তরে পরীক্ষা Right. করতে হয়, এটুকু Right. বুঝতে পারছি। Right. পরীক্ষা করলেন, নির্ণয় হলো, এখন এই রোগীর চিকিৎসা কেমন ভাবে হবে? খুবই গুরুত্বপূর্ণ। যখন আমরা রোগটা নির্ণয় করে ফেললাম তখন আমাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জটা কি? রোগকে ভালো করতে হবে। জি। যখন আমরা নিশ্চিত হয়ে গেলাম যে এটা শ্বেতরোগ, তখন আমাদের চ্যালেঞ্জ হলো তাকে চিকিৎসা করে ভালো করতে হবে। এখন এই ধরনের রোগীদের ক্ষেত্রে আমরা আমাদের অভিজ্ঞতায় যেটা দেখেছি বা রিসার্চ বা স্টাডিগুলি যেটা বলে যে এগুলি ক্রনিক প্রবলেম, যেহেতু এটা একটা অটোইমিউন প্রবলেম, জেনেটিক প্রবলেম, লং টার্ম প্রবলেম, সেজন্য মেয়াদী চিকিৎসা রাইট, সেজন্য আর্লি স্টেজে যদি আসে খুব অল্প সময়ে সহজ চিকিৎসা কিন্তু রোগী ভালো হয়ে যায় ক্লিনিক্যালি। অর্থাৎ সেই সাদা দাগ নিয়ে আসছে, তার সাদা দাগ কিন্তু ভালো হয়ে যাবে। কিন্তু এটাই কিন্তু শেষ নয়। আচ্ছা, কারণ হলো যেহেতু এটা একটা অটোইমিউন ডিজিজ, তার শরীরের ভিতরে ডিজিজটা থেকে যায়। তো সেই জন্য চিকিৎসাটাকে আমরা 3 ভাগে ভাগ করি। প্রথম ভাগে আমরা যেটা করি, রোগটাকে স্টপ করি। কারণ অধিকাংশ রোগীরা আমাদের কাছে আসে রোগ বাড়ছে, সুতরাং রোগটাকে স্টপ করতে হয়। এই স্টপ করার জন্য আমরা যে চিকিৎসাগুলি দেই, কিছু খাওয়ার ওষুধ দেই, কিছু লাগানোর ওষুধ দেই, আর ফটোথেরাপি দেই। এই 3টাই খুবই নিরাপদ, বিশেষ করে বাচ্চাদের জন্য। সাধারণত 3 থেকে 6 মাসের মধ্যে এই চিকিৎসায় অধিকাংশ রোগীর রোগ স্টপ হয়ে যায়। আচ্ছা। সেকেন্ড টার্গেট থাকে যে জায়গাটা সাদা হয়েছে এটাকে নর্মাল কালারে ফিরিয়ে নিয়ে আসা। পরবর্তী 6 মাস, 1 বছর, 2 বছরের মধ্যে ম্যাক্সিমাম রোগীর কিন্তু কালার চলে আসে। আমি কিন্তু বলছি যারা আর্লি স্টেজে আসে, অল্প কিছু জায়গায় শ্বেতরোগটা নিয়ে আসে, তাদের জন্য এটা। এবং ফাইনালি যখন তারা ভালো হয়ে গেল, ভালো হওয়ার পরে আমাদের নেক্সট চ্যালেঞ্জ থাকে হলো এই রোগটা যাতে আর কখনো ফিরে না আসে। সেই জন্য আমরা মেইনটেনেন্স ট্রিটমেন্ট হিসেবে রোগীকে আমরা ফলো আপে রাখি, এবং যারা রেগুলার ফলো আপ করে আমাদের গাইডলাইন ফলো করে, দেখা গেছে যে 5 বছর 7 বছরও রোগীরা এই রোগ আর ফিরে আসে না। এটা হলো মুদ্রা কথা। কিছু কিছু রোগ আছে যেই রোগের আসলে এই মেডিকেল ট্রিটমেন্ট বা ফটোথেরাপিতে ভালো হয় না, যেমন সেগমেন্টাল ভিটিলিগো। একটা পার্টিকুলার জায়গায় হলো, দীর্ঘদিন ধরে তার এই রোগটা স্টপ হয়ে আছে, কোনো চিকিৎসায় তার ভালো হচ্ছে না। তখন আমরা কি করি? সার্জারির জন্য তাকে অ্যাডভাইস করি। এবং বর্তমানে ভিটিলিগোর উন্নত এবং আধুনিক যে সার্জারি, সেটার নাম হলো নন কালচার মেলানোসাইট ট্রান্সফার। সেটা আমরা রেগুলার করছি এবং প্রায় 7 বছর আগে আমরা এটা শুরু করেছি এবং অত্যন্ত সফলভাবে আমরা, এবং আজকেও আমি এখানে আসছি, আসার আগে কিন্তু এই নন কালচার মেলানোসাইট একটা সার্জারি আমি করে আসছি, যেটা খুবই নিরাপদ, খুবই কার্যকর একটা চিকিৎসা ব্যবস্থা, বিশেষ করে যারা রেজিস্ট্যান্ট কেস, হ্যাঁ, যারা সেগমেন্টাল ভিটিলিগো তাদের জন্য। জি। আমরা তো আসলে সার্জারি কথা শব্দটি শুনলেই তো ভয় পাই। এটি আসলে কি ধরনের সার্জারি? আমরা তো সাধারণত সার্জারি মানে রক্তপাত এবং বড় একটি আয়োজন, একটি বড় প্রোগ্রাম, অনেক বড় টিম। আপনার সার্জারিতে আসলে কি ধরনের? এটা খুবই নিরাপদ একটা সার্জারি। এটার জন্য অবশ্যই একটা টিম লাগে, বড় আয়োজন আছে, কিন্তু খুবই সেফ। স্কিন সার্জারিগুলি ইউজুয়ালি সেফ হয়। আমরা সাধারণত কি করি, ডোনার এরিয়া থেকে অল্প একটু স্কিন নিয়ে লোকাল অ্যানেস্থেসিয়া দিয়ে এটাকে মেশিনের মাধ্যমে প্রসেস করে ওখান থেকে সেলগুলি বের করি, যেই জায়গায় সাদা ওইটাকে একটু তৈরি করি, ওই জায়গায় আমরা ওই সেল যেটা মেলানোসাইট, ওই জায়গাটা ওইটা ইমপ্ল্যান্ট করি, ড্রেসিং করে দিই। 7 দিন থাকবে, 7 দিন পরে ড্রেসিং খোলা হয়। 3 থেকে 6 মাসের মধ্যে ম্যাক্সিমাম ক্ষেত্রে রেজাল্ট চলে আসে। খুব অল্প সময়ের মধ্যে চিকিৎসাটা সম্ভব হয়। খাবারের কি কোনো পরামর্শ রয়েছে? খুবই চমৎকার প্রশ্ন শেষের দিকে। আমাদের অনেক ভুল ধারণা আছে। আসলে ভিটিলিগোর সাথে খাবারের কোনো সম্পর্ক এখন পর্যন্ত সায়েন্টিফিক কোনো গবেষণায় পাওয়া যায় নাই। অর্থাৎ একটা ভিটিলিগোর পেশেন্ট আর 8-10টা রোগীর মতো স্বাভাবিক খাবার খেতে পারে। অসংখ্য ধন্যবাদ স্যার। আমরা ভিটিলিগো সম্পর্কে খুব অল্প সময়ে অনেকটা জানা হলো। আপনি আমাদেরকে সময় দিয়েছেন, অসংখ্য ধন্যবাদ। আপনি ভালো থাকবেন স্যার। থ্যাংক ইউ ভেরি মাচ ডক্টর শাহেদ, আমাকে ইনভাইট করার জন্য। এটিএন বাংলাকে ধন্যবাদ, এবং এটিএন বাংলার যে টিম মেম্বার আছে সবাইকে অনেক অনেক ধন্যবাদ। দর্শক মণ্ডলী, আমরা আজকে অনেক ভুল ধারণা, অনেক কুসংস্কার ভেঙে ফেললাম আমাদের আজকের অতিথির মাধ্যমে মনে হয়, এবং আমাদের ধারণা এই তথ্যগুলো আপনাদেরকে অনেক কাজে দেয়। কুসংস্কার থেকে বেঁচে থাকতে হবে এবং মানসিক চাপ, মানসিক সমস্যা এগুলো থেকেও কিন্তু বেরিয়ে আসতে হবে। সুতরাং আমাদের সমাজে সবাইকে নিয়ে সুস্থ সুন্দরভাবে কিভাবে বেঁচে থাকা যায় সেই আয়োজনটি আমরা সবাই মিলে যদি করতে পারি, তাহলে বাংলাদেশটি চমৎকার একটি স্বাস্থ্যসম্মত একটি বাংলাদেশ হবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।